বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। গত দুদিন ধরে সমাজ মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরছে। সেটি হলো যে এ রাজ্যের রাজ্যপাল CB আনন্দ বোস তিনি নাকি এই রাজ্য থেকে এবার বিদায় নিচ্ছেন, নতুন রাজ্যপাল হিসেবে অন্য কেউ আসবেন এবং তার মধ্যেও নাকি একটা চমক থাকছে। এই খবরটা গত দুদিন ধরে বিভিন্ন সমাজ মাধ্যমে, যদিও আমরা প্রথম সারির কোনো কাগজ বা কোনো নিউজ পেপার বা সংবাদ মাধ্যমে সেই খবর পাইনি, কিন্তু প্রথম সারিরই বেশ কিছু সংবাদ মাধ্যম যারা সমাজ মাধ্যমে আছে সেই সব জায়গাতে এটি দেখা গেছে এবং সেখানে বলা হচ্ছে যে রাজ্যের বর্তমান রাজ্যপাল ডক্টর CB আনন্দ বোস খুব শিগগিরই পদত্যাগ করতে চলেছেন এবং খুব চমকপ্রদভাবে তার স্থলাভিষিক্ত হতে পারেন সদ্য প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। অর্থাৎ রাজভবনে এক নতুন অধ্যায়ের কি সূচনা হবে? একদিকে যখন মহিলা মুখ্যমন্ত্রী এ রাজ্যের, তাহলে এর আগে জগদীপ ধনকর ছিলেন, তার সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাত ছিল, তারপরে CB আনন্দ বোস, তারও একটা ভূমিকা আমরা দেখেছি এবং তারপরে নতুন যে সত্যি সত্যি কি মহিলা রাজ্যপাল এই রাজ্যের জন্য আসছেন, নতুন ভাবে সূচনা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্যপালের ডক্টর CB আনন্দ বোসের কার্যকাল শেষ না হলেও তিনি অসুস্থ। সম্প্রতি তার একটি ছোট অপারেশন হয়েছে হার্টের। তো সেই জায়গা থেকে এই অসুস্থতার কারণে হয়তো তিনি সরে যাচ্ছেন, নাকি এর পেছনে রাজনৈতিক কৌশল, সে বিষয়ে এখনো কেন্দ্র বা রাজভবনের থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এবং সম্ভাব্য রাজ্যপাল হিসেবে যে নামটি আসছে সেটা হচ্ছে বেলা মাধুর্য ত্রিবেদী। গুজরাটের বাসিন্দা এই আইনজ্ঞ দীর্ঘদিন ধরে ভারতের বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি গুজরাট সরকারের আইন সচিব ছিলেন যখন নরেন্দ্র মোদী ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী। এরপর তিনি গুজরাট হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হন, পরে সুপ্রিম কোর্টে উন্নীত হন। তো এখন এই তাহলে কি নতুন রাজ্যপাল আসছেন আর CB আনন্দ বোস বিদায় নিচ্ছেন? সত্যি কি এই জল্পনা সত্যি হতে চলেছে? আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। মাসুমদা, আপনাকে স্বাগত। মাসুমদা, রাজভবনের সঙ্গে একটা অলিখিত যোগাযোগ আপনার আছে সেটা শোনা যায়, এবং আপনি রাজভবনের হয়ে, মানে রাজভবনের তরফ থেকে আপনাকে বিভিন্ন জায়গায় প্রতিনিধি করে পাঠানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরো বেশ কয়েকটি কমিটিতে আপনি রয়েছেন। তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে, রাজ্যপাল কি পরিবর্তন হচ্ছে এ রাজ্যের রাজ্যপাল? দেখুন, আকার ইঙ্গিতে তো তেমনই মনে হয়। আমি যতদূর খবর পেয়েছি, আমি আজকেই ফোন করছিলাম রাজ্যপালের মাননীয় সেক্রেটারিকে, ফোনে পাইনি। কালকে সকালে ওনার কাছ থেকে হয়তো ক্লিয়ার হয়ে যাব। তবে আমার কাছে যতদূর খবর এসছে বিভিন্ন মাধ্যম ধরে, তাতে হয়তো শারীরিক কারণে বা অন্যান্য কারণে থাকবেন না এবং ওনার জায়গায় নতুন কাউকে রাখা হবে এই রাজ্যে, শুনছি আর কি। আমার এই বিষয়ে খুব বেশি উৎসাহ উদ্দীপনা আছে বলে মনে করি না। আর রাজভবনকে নিয়ে বা রাজ্যপালকে নিয়ে প্রচুর লোকের প্রচুর অ্যালার্জি আছে। অ্যালার্জিটা হচ্ছে এটাই যে যারা কোনো কাজ করে না, কোনো কাজে লাগে না, হিতে লাগে না মানুষের, তাদের জন্য এত এত বড় হাতি পোষার কি দরকার আছে? এই বিশাল রাজভবনের হাতি, এসব শুনছি, অনেকদিন ধরে শুনছি। তবে আমি একটা জিনিস মনে করি, রাজ্যপাল নিশ্চিত করে অর্থবহ হতে পারে। আমার তো তাই মনে হয়। রাজ্যপালের অর্থবহ হওয়ার পূর্ণাঙ্গ সুযোগ আছে, সম্ভাবনা আছে, অধিকারও আছে, সংবিধান সম্মত অধিকারও আছে। রাজ্যপাল শুধু ওই রাজ্য সরকারের কাগজে সই করে দেবে, বিভিন্ন বিল পাশ করে দেবে, আর নিয়মতান্ত্রিক কিছু কিছু কাজের সমালোচনা করবে, এটা যথেষ্ট নয়। রাজ্যপাল তার নিজস্ব অস্তিত্বের মধ্যেই, তার ব্যক্তিত্বের মধ্যেই যে কোনো সময় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, কারণ রাজ্যের পাল তিনি, মাথা। অনেকে সেই ধনখড়জিকে পদ্মপাল, গরুর পাল, ভেড়ার পাল, যা ইচ্ছা তাই বলতেন।
যারা পঙ্গপাল, গরুর পাল, ভেড়ার পাল বলতে, তাদেরকে দেখেছি যখন ধনখড়জিকে উপরাষ্ট্রপতি করা হচ্ছে, তাতে ধনখড়জি যাতে জিততে পারে তার জন্য নিজেরা ভোটাভুটিতে যাই, মানে ওনারা ভোটাভুটি করলে ধনখড়জি উপরাষ্ট্রপতি হওয়ার সংকটে পড়ে পড়তো। অর্থাৎ তারপর কি মধুর সম্পর্ক, কি অম্ল মধুর রিলেশন, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে এই বর্তমান সরকারের লোকজন বলতো, আউনিয়া বলেছেন ভালোবেসে, যাই না ভালোবেসে, যে তার হাত নাকি রক্তে ভরে আছে। বুদ্ধদেব ভট্টাচার্য খুনি, ওই নন্দীগ্রামের ঘটনা বলছি, তার হাত নাকি রক্তে ভরে আছে। এই কিছুদিন আগে তিনি চলে যাওয়ার আগে, তারও আগে, তার ঘর বাড়ি আর ছোট্ট কুঠিরের মতো বাড়ি, কিছুই নেই তার জীবনে, রইল না ব্যাঙ্গালোর, কিচ্ছু নেই। তখন তাকে অসাধারণ সংস্কৃতিবান, মানবতাবাদী একজন মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী বলেছে, কবি হ্যাঁ কবি না। ফলে মানে কোনো কিছুই ধ্রুব সত্য না, তবে ব্যক্তিত্ব খুব গুরুত্বপূর্ণ কথা। আর একটা বিষয় আমি খুব ফিল করি, আরো একটা বিষয় আছে যেটা অত্যন্ত আলোচিত বলে আমি মনে করি। যেমন ধরুন যে অ্যাওয়ার্ড গুলো আমাদের দেওয়া হয়, যেমন আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি, যতদূর জানি শিক্ষা সাহিত্যে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছি। লাভটা কি হয়েছে ভালো করে বলুন? শিক্ষা সাহিত্যে, মানে এই ইভেন্ট, এই ফিল্ডে, অনেক ফিল্ডে আছে, যেমন খেলাধুলা, সিনেমা, এই ফিল্ডে অনেক কম বয়সে পায়, নায়ক নায়িকারা কম বয়সে পায়, এই ক্রিকেটাররা পেয়েছে অনেক কম বয়সে। কিন্তু শিক্ষা সাহিত্য, বিজ্ঞান, গবেষণা, এই ফিল্ডে 70-80 বছর বয়সে অথবা মৃত্যুর পর পায়, সারা জীবনের কাজে মূল্যায়ন অনুযায়ী। কিন্তু আমার যেন মনে হয় কোনো অ্যাওয়ার্ড বা কোনো মর্যাদা দিলে একটু কম বয়সে দেয়, সে যেন কাজটা করতে পারে, সে প্রেরণা পেয়ে, শক্তি পেয়ে যেন দেশের দশের কাজে আরো বেশি লাগতে পারে। আমার যে বয়স, সেই বয়সে আমার যেন মনে হয়েছে পদ্মশ্রী পাওয়ার পর আমি যদি আজকে 80 বছর বয়সে পেতাম, আমি এখন নিজেকে যতটা মেরে ধরার চেষ্টা করতে পারি, পেরেছি কিনা জানি না, লোকে বলে চেষ্টা করতে পারি, শুধু কথায় না কাজে, বাস্তব জীবনে রাস্তায় নেবে, মাটিতে নেবে, 80 বছর পরে যদি পেতাম, মানে এই সুযোগটা পেতাম না। ইচ্ছা থাকলে সুযোগ নেই, শরীর বুঝতো না, শরীর মেনে নিতে পারতো না। তেমন একজন রাজ্যপাল হয়ে এলেন, তার গাঁটে মাথা, তার গাঁটে গাঁটে ব্যথা, সে নড়তে পারে না, সে উঠতে পারে না, সে দাঁড়াতে পারে না। জানেন, মুঘল সাম্রাজ্য যে ধ্বংস হয়েছিল, তার অন্যতম কারণের মধ্যে ছিল ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে মুঘল সম্রাটরা ছিলেন, তারা অতি বেশি বয়সে মুঘল সম্রাট হয়েছে, মানে মৃত্যুর কাছাকাছি বয়সে। সে প্রথম বাহাদুর শাহ বলুন, দ্বিতীয় বাহাদুর শাহ বলুন, শাহ আলম বলুন, যার কথা বলুন, এটা ইতিহাস বলছে যে এত বেশি বয়সে তারা দেশের রাষ্ট্রভাগ গ্রহণ করার পরে তাদের মধ্যে উদ্দীপনা, উৎসাহের অভাব দেখা দিয়েছিল, সাহসিকতার অভাব দেখা দিয়েছিল, তাদের মধ্যে ব্যক্তিত্বের অভাব দেখা দিয়েছিল, এই তো মরে যাবো কদিন পরে। ফলে একটা রাজ্যপাল ধরুন 80 বছর বয়সে তিনি আইন বিশেষজ্ঞ হতে পারেন, পণ্ডিত হতে পারেন, আইএস হতে পারেন, আইপিএস হতে, যাই হোক, লেখাপড়া যাই থাকে, তার বাতের ব্যায়াম, তার হাড়ের ব্যায়াম, তার কিডনির ব্যায়াম, সেই ব্যায়াম নিয়ে এই রাজ্যের 11 কোটি মানুষের খেস্তা খেস্তি, গালা গালি তিনি কতটা সহ্য করতে পারবেন জানি না। তারপরে তার রিয়াকশন দেবে, তারপরে তিনি দৌড়বে, তারপরে তিনি জলে জলে জঙ্গলে গুহায় চলে যাবে, তাহলে কি তারপরে আপনি রাজ্যপালের পদ নিয়ে প্রশ্ন তুলছেন? দেখুন, যে রাজ্যপাল আজকে অসুস্থ, সে কোথায় গিয়ে অসুস্থ হলো বলুন তো? শামসেরগঞ্জে গিয়ে অসুস্থ হয়ে গেছে। আমার ওনার সাথে শামসেরগঞ্জে যাওয়ার প্ল্যান ছিল, আমাকে জানানো হয়েছিল আপনি তৈরি থাকুন, আপনাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু ঘটনার চোখে তারপর দিন সকালে আমার যাওয়া হয়েছে। তো আমি হয়তো নিজের চোখে দেখতে পেতাম ওনার সমস্যা কোথায় হলো। তো শামসেরগঞ্জ খুব দূর না, কিন্তু উনি ট্রেনে করে গিয়েছিলেন, অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ধরুন আমি গেলাম আর উনি গেলেন, আমার কিছু হতো না, আপনারও কিছু হতো না। এটার মূল কারণ কোনো ক্রেডিট নয়, এটা মূল কারণ আমাদের এই যে বয়সজনিত বাধ্যবাধকতা। আমাদের শরীর তুলনামূলক এখন একটু ভালো আছে, আমিও কিছুদিন পর ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন না। ফলে আরেকটা দেশের প্রশ্ন, আপনি রাষ্ট্রপতি যখন বা বললেন যে শিক্ষাবিদ হিসেবে আপনি যেমন পদ্মশ্রী পেয়েছেন, মানে এই মানুষগুলোকে কাজে লাগানো, আমার এখানে একটা অন্য প্রশ্ন, যে পদ্মশ্রী হিসেবে আপনি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আপনাকে কতটা কাজে লাগিয়েছে জানি না। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেভাবে দুর্নীতির বেড়াজালে জড়িয়ে পড়েছে, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে মানে আগামী দিনে যে প্রজন্ম উঠে আসছে তারা কি শিক্ষা পাবে জানি না। বিশেষ করে
আমাদের এই রাজ্যের যে সমস্ত শিক্ষকরা যেভাবে একটা অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি পেয়েছেন, শিক্ষা দিচ্ছেন, তো সেই জায়গা থেকে প্রশ্ন যে আমরা দেখেছি এই রাজ্যপাল সিবি আনন্দ বোস আসার পরে এই শিক্ষা ব্যবস্থায়, বিশেষত উচ্চ শিক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটিতে যে উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত তৈরি হয়েছে, সেই সংঘাতটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, একটা কথা বলি, আমি নিজেই রাজ্যপালের দপ্তরে প্রায় ফোন করছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যিনি ছিলেন রাজ্যপাল, মানে অস্থায়ী রাজ্যপাল, সরি, অস্থায়ী চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, তো তিনি সরে গেছেন। সরে যাওয়ার পর তার জায়গায় একটা ইন্টারভিউ হয়েছিল। কারা কারা ইন্টারভিউ প্যানেলে, 1 2 3 নাম জানি, মোটামুটি তাদের নামটা। তাদেরকে নিযুক্ত করা হবে, তাই একজন রাজ্যপাল আসবেন, সরি, ভিজি আসবেন, ভাইস চ্যান্সেলর আসেনি। আমি বারবার ওনাকে ফোন করেছি, ওনার দপ্তরকে ফোন করেছি যে তাই এটা ভাইস চ্যান্সেলর না পেলে এত 5 স্টার বিশ্ববিদ্যালয় তো সংকটে পড়ছে তো। আমার মাথায় আসে না কোথায় দৈরথ, কোথায় গন্ডগোল, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। আর দেখুন, আমি যদি আপনি আমাকে বলতে, আমার মধ্যে 2 ঘন্টা লাগছিল সিদ্ধান্ত নিয়ে নিতাম। স্মার্ট ডিসিশন বলে একটা শব্দ আছে, জানেন তো? স্মার্ট ডিসিশন অনেক প্রতিকূলতা থাকবে, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেবে। দেখুন, আমাকে মাননীয় রাজ্যপাল মহোদয় খুব শ্রদ্ধা করেন বলে আমার মনে হয়, উনি খুব খুশি আমার কাছে। ওনার দপ্তর সূত্রে আমি তাই জানতে পেরেছি। আমার ওনার প্রতি কোনো অ্যালার্জি থাকার কথা নয়, আমাকে যেহেতু উনি ভর্তি করেন। কিন্তু কোনো কারণে তো কাজগুলো হচ্ছে না, কোথাও তো একটা গন্ডগোল আছে। সে রাজ্য সরকারের পক্ষ থেকে হোক আর রাজ্যপালের পক্ষ থেকে, রাজ্য রাজ্য দুটো, ছাত্ররা সাফার হবে। এই কনভোকেশন হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমাদের চ্যান্সেলর হিসেবে রাজ্যপাল মহোদয় গেলেন না, ওনার হাত দিয়ে তো সার্টিফিকেট গুলো বিলি হয়, পিএইচডি বা বিভিন্ন পাশের মাস্টার ডিগ্রি হোক আর গ্রাজুয়েশনের হোক, সার্টিফিকেট ওনার হাতে বিলি হয়। আমি রাজ্যপালের দপ্তরকে জিজ্ঞেস করলাম যে উনি যাবেন না আমি কি যাবো? বলে হ্যাঁ আপনি জানান। আমি গেলাম, খারাপ লাগছিল আমার ছাত্রদের কথা বলে। কারণ কনভোকেশনে এই যে সার্টিফিকেট গুলো, বিশেষ করে পিএইচডি সার্টিফিকেট, তারা তো রাজ্যপালের কাছ থেকে তাদের মর্যাদা, তাই না? পেল না। এবার ভাইস চ্যান্সেলর দিলেন, মোটামুটি হাত দিলে হলো। এবার সেই নিয়ে আবার দৈরত হলো, আমাকে একটা টিভি চ্যানেলে কথা বলতে হলো, মান ডাকি না কুল ডাকি, কি সব কথা দেন না, কি সমস্যা কি সমস্যা। আমি তো ঐক্য চেয়েছিলাম, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর নমিনি একসাথে কাজ করবে, কোথাও যেন খামতি থেকে যায়। আমি আমি জানি না কোথায় সংকট, যাই না। এই কাদা ছোড়াছড়ি করে তো কাজের কাজ কিছু হয় না। রাজ্য সরকার শিক্ষা দপ্তরে যারা রয়েছে, মাননীয় মন্ত্রী, আমি ওনার সাথে কথা বলেছি, মাননীয় নাট্যকার মন্ত্রী আমাদের ব্রাত্য বসু সাহেব, এটা ব্যক্তিগত বলা উচিত না বাইরে, প্রায় ঘন্টাখানে ওনার সাথে একবার কথা হয়েছিল। ওনাকে বললাম যে শিক্ষার এই অবস্থা কেন হচ্ছে স্যার, একটু দেখুন, এগুলো মেনটেন হয়ে যায়। আপনাকে চারদিকে তো মশাবির দল গোল হয়ে ঘিরে আছে, মশাবির দল ওটা, আগে এগুলোকে তো, এরা কেউ না, এরা আবর্জনা একটা। আপনি নিজের বুদ্ধিতে চলুন, নিজের চোখ দিয়ে দেখুন। আমি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে বলেছিলাম, নিজের চোখ দিয়ে দেখুন, নিজের কান দিয়ে শুনুন, করেন? নিজের চোখ দিয়ে দেখেনি, বাদ। আমার খারাপ লাগে, জানেন তো, আমাকে তো শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী দিয়েছে, শিক্ষা পুরো ধসে যাচ্ছে, দেখে সহ্য করতে পারছি না, বড্ড বুকে লাগে জানেন। এই 26,000-এর চাকরি নেই। আমি ওদের ঝন্ডা মঞ্চে গেছি, ওদের সাথে কেঁদেছি, একসাথে বলতে পারে। কি করবো বলুন, আমাদের হাতে তো আইন কিছু নেই। তো আজকে আমি আপনার ভূমিকা অনেক টক দেখুন, শোতে বলছি। আরেকটা আমি শেষের দিকে আসছি, সেটা হচ্ছে যে জগদীপ ধনকর, সিবি আনন্দ বোস, দুজন দেখেছি তাদের কাজের পদ্ধতি। আপনি আনন্দ বোসের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন, তো মানে তফাৎটা কি বুঝলেন, বা এই রাজ্য সরকারের সঙ্গে এই যে রাজভবনের এই দূরত্বটা কিভাবে গোছানো যায়, আপনি কি মনে করেন আগামী দিনে যদি কেউ দেখুন, আসে? আনামজি হয়তো যোগ্য, কিন্তু আমি ধনকরজির মধ্যে ডাইনামিক অ্যাক্টিভিটি দেখি, ডাইনামিক। উনি খুব সামনে থেকে মাঠে নেবে লড়াইটা দেখেছেন। এই এখন একটা ফোন এসছে, রাজ্যপালের সেক্রেটারি সাহেব ফোন করেছে, এই মিস কল দেখতে পাচ্ছি। আমি ওনাকে একটু পরই করবো, কেটে দিচ্ছি নাম্বারটা। তো আমি দেখেছি ওনার মধ্যে, আমি সেভাবে দেখতে পাইনি ওনাকে মুখ্যমন্ত্রী অত পশ্চিমবঙ্গ সরকার ওই আহ প্রথমে বাংলা বোধোদয় শেখাচ্ছিলেন, বর্ণ পরিচয় শেখাচ্ছিলেন, এগুলো দরকার ছিল না সব। এগুলো সব
কি বলবো আর কি, ওই জাস্ট সেলিব্রেশন, এসব করে কিছু হয় না, কাজের কাজ করতে হবে। আমি আশা করি আগামীতে যিনি আসবেন, যেই আসুক, তিনি অত্যন্ত দায়বদ্ধ হবেন, রাজ্যপালের এই পদটাকে মর্যাদা দেবেন এবং মানুষের হিতে লাগবেন, মানুষের সুখ দুঃখে থাকবেন, সোচ্চার হয়ে থাকবেন, নিজের না মানুষের। এবং তিনি বয়সে একটু কম হলে ভালো, তার অসুখ বিসুখ কম থাকুন, তিনি উনি অসুস্থ হয়ে রাজ্যপাল পড়বেন হঠাৎ সিপি করে আনন্দ এটা নয়। বোস, আপনি যে মানুষের কথা বলছেন, আমরা দেখেছি রাজনৈতিক ভাবে হোক বা যেভাবেই হোক, বিভিন্ন ঘটনা, আমি সেগুলো বলছি না, কিন্তু সেই শিক্ষা থেকে শুরু হোক, চাকরি, 26,000 যে চাকরি গেল, সেইটা থেকে শুরু করে অন্যান্য নানা বিষয়, আমি মুর্শিদাবাদ থেকে শুরু করে আমাদের কি বলে, যে সুন্দরবন বা অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটেছিল, সেই জায়গাগুলোতে রাজ্যপালের ছুটে যাওয়া, এই জায়গা থেকে সাধারণ মানুষ রাজ্যপালের যে ভূমিকা, সেই ভূমিকায় আপনি কতটা সন্তুষ্ট? সাধারণ মানুষের কাছে দেখুন, রাজ্যপাল। আমি নিজের রাজ্যপালের সাথে কোনোভাবে রিলেটেড, আমার এটা ওপেনলি বলা উচিত হবে না। নীতিগতভাবে কোথায় সমস্যা থেকে যাচ্ছে, আমি আপনাকে মূল কথাটা বলতে চাইছি। আমার মূল কথা হচ্ছে, কেউ না বলতে পারে রাজ্যপালের প্রয়োজনীয়তা নেই। ভালো করে বুঝুন এটা। আমি যেটা বলবো ওটা লেগে থাকবে, মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, যেটা করতাম আগে লেগে থাকতাম, শেষ থেকে ছাড়তাম। শুধু বলা না, একটা চিঠি দিয়ে দাও না, অমিত শাহ দপ্তরে একটা গোপন চিঠি দিয়ে দিলাম, ওটা কোনো কাজের কথা হলো না, লেগে থাকবে। আর যদি কাজ না হয় আমি রিজাইন দিয়ে চলে যাবো, থাকবোই না। একদম, দিস ইজ কাজ বাক্স, একদম। আমি আগামী বিশ্বাস করি। আগামী দিনে যদি সত্যি সত্যি, আমরা জানি না, যে অনেকে বলছেন যে তৃণমূলের তরফ থেকে এটা ভাসিয়ে দেওয়া হয়েছে, রাজ্যপাল পদত্যাগ পদত্যাগ করছেন বা এই রাজ্যপাল থাকবেন না, নতুন কোনো রাজ্যপালকে আনা হবেন। সত্য মিথ্যা কিন্তু এখনো আমরা জানি না। সেই জায়গা থেকে যদি নতুন রাজ্যপাল আসে, আপনি সেই রাজ্যপালকে কিভাবে দেখবেন বা তার কাছ থেকে কি আশা করবেন? আমি পূর্ণাঙ্গ সাহায্য করবো, একদম ফুল ফেজে সাহায্য করবো। আমি চ্যান্সেলর নমিনি থাকছি, যে রাজ্যপাল আছে তার আন্ডারও আমি থাকবো। কিন্তু আমি মনে প্রাণে চাইবো রাজ্যের ভালো লোকগুলোকে তারা দেখুক, রাজ্যের ভালো লোকগুলোর সাথে মাঝে মাঝে বৈঠক করুক। রাজ্যে পছন্দ হয়ে গেছে সর্বত্র, রাজনৈতিক প্রভাবশালী লোক বলছে নাকি ভালো লোক, এখনো রাজ্যে কিছু ভালো লোক বেঁচে আছে, তাদের সাথে আলোচনা করে, যিনি নতুন আসবেন, বাইরে থেকে আসবেন, তিনি বাংলার মাটি জানেন না, বাংলার মাটি চিনতে গেলে তাকে 1 বছর চলে যাবে, 26 ইলেকশন সামনে চলে আসবে। ফলে বাংলার মাটিটা খুব জানালো হলে খুব ভালো হতো, এটা বাস্তব কথা বলে। একদম, একদম, তবে যেই আসুন, তিনি জ্ঞানী লোক হবেন, পণ্ডিত লোক হবেন, ত্যাগী লোক হবেন, দায়বদ্ধ লোক হবেন, মানবিক লোক হবেন, আন্তরিক লোক হবেন, অবশ্যই রাষ্ট্রবাদী লোক হবেন। দেখা যাক, এখন লেটস আমরা সি। জানি না, সত্যি যেটা বলছিলাম যে নতুন রাজ্যপাল আসছেন, এবং তিনি হয়তো সম্ভবত, যার নাম শোনা যাচ্ছে, তিনি সদ্য প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। তিনি একজন মহিলা, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। তো এই জায়গা থেকে আমরা যদি সত্যি সত্যি যিনিই আসুন রাজ্যপাল, আমরা কিন্তু এই সংঘাতটা দেখতে চাই না। আমরা চাই মানুষ, আমরা সাধারণ মানুষ, কমন পিপল, আমরা সুখ দুঃখের সাথী হয়ে যেন রাজ্যপালকে কাছে পাই, এবং রাজ্যপাল যে কেন্দ্রের প্রতিনিধি, সেইটা ঠিকঠাক ভাবে কাজ করুক, যেটা মাসুমদা বললেন। আমরা কিন্তু সেটাই চাই, যে কাজে লেগে থাকতে হবে, সংঘাত নয়, সমাধান চাই। সেরকম রাজ্যপালই এ রাজ্যে পাঠানো হোক, আর বাইরে থেকে নয়। আমার মনে হয় যে অন্তত এই বাংলার সংস্কৃতি জানেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তবুও মনে হয় বাংলার ভাষা, সংস্কৃতি, বাংলার ম্যাপ, জলবায়ু, এই সমস্ত কিছু জানা যদি কোনো মানুষকে রাজ্যপাল করা হয়, আমার মনে হয় তাতে অনেকটা উপকার হবে। বহু মানুষই আছেন, সত্যি যোগ্য বহু মানুষ আছেন। এখন দেখার যে কাকে এই রাজ্যে রাজ্যপাল করে আনা হয়, বা আদৌ পরিবর্তন হয় কিনা, সেটাই আমাদের নজর থাকবে। ধন্যবাদ মাসুমদা, ধন্যবাদ আপনাদের। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।